মুভির শুরুতেই আমরা দেখি পুরো পৃথিবী বিপজ্জনক বিকিরণ এবং দূষণে জর্জরিত ছিল। এই ধ্বংসলীলার কারণে লক্ষ লক্ষ প্রাণী বিলুপ্ত হয়ে যায়। সমুদ্রের পানিতেও ছড়িয়ে পড়ে মারাত্মক ব্যাকটেরিয়া, যার ফলে অগণিত মাছ মারা যায় এবং প্রতিটি দেশ চরম খাদ্য সংকটে পড়ে। এই বিধ্বস্ত পৃথিবীতে থাইল্যান্ড নামে একটা দেশে আমরা দুজনকে একটা গাড়িতে করে ভ্রমণ করতে দেখি। গাড়িটি খাদ্য সামগ্রীতে বোঝাই ছিল, যা নিরাপদে শহরে পৌঁছে দেওয়া অত্যন্ত জরুরি। গাড়িটি চালাচ্ছিল আজকের মুভির নায়ক সিঞ্জ, তার সাথে রয়েছে তার ম্যানেজার। পথে সিঞ্জ তার ম্যানেজারকে পরিষ্কার জানিয়ে দেয় সে আর এই কাজ করতে চায় না, কারণ এটি এখন আর লাভজনক নয়। এই কথা শুনে ম্যানেজার অবাক হয়ে জিজ্ঞেস করেন, তুমি কি আবারও বক্সিংয়ে ফিরতে চাও? সিঞ্জ তা অস্বীকার করে এবং সে বলে তার স্ত্রী রেনু চায় সেই দেশ ছেড়ে চলে যাক, কারণ এই কাজ দিন দিন খুবই বিপজ্জনক হয়ে উঠছে। এর মধ্যেই হঠাৎ করেই তাদের গাড়িটি একটা বন্ধ রাস্তার সামনে এসে পৌঁছায়। সিঞ্জ সাথে সাথে বুঝতে পারে এটি খাবার চুরি করার জন্য একটা পাতানো ফাঁদ। সিঞ্জ গাড়ি থেকে নেমে লুকিয়ে পড়ে। ইতিমধ্যে এক লোক ম্যানেজারকে নিচে নামতে বলে। হঠাৎ সিঞ্জ আবির্ভূত হয় এবং গাড়ির জানালার কাঁচ ভেঙে ফেলে। এরপরে সে তার বক্সিং দক্ষতা ব্যবহার করে ডাকাতদের উপরে হামলা করে। সিঞ্জ ডাকাতদের নির্মমভাবে মারধর করে। লড়াইয়ের সময় এক লোক তার মুখে ছুরি দিয়ে আঘাত করে। এতে সিঞ্জ আরও ক্ষিপ্ত হয়ে ওঠে এবং ডাকাতদের পাঁজরের হাড় ভেঙে দেয়। এদিকে ডাকাত দলের সর্দার সুযোগ দেখে গাড়ির বগি খোলার চেষ্টা করে যাতে সে খাবার চুরি করতে পারে, কিন্তু ম্যানেজার চতুরতার সাথে পেছন থেকে তাকে আঘাত করেন এবং বক্সটি আবারও বন্ধ করে দেন। এসব তার জন্য নতুন কিছু নয়, কারণ তিনি এ ধরনের পরিস্থিতিতে অভ্যস্ত। শেষ পর্যন্ত সিঞ্জ একাই সব ডাকাতকে খতম করে দেয়। এরপর তারা দুজনেই আবারও গাড়িতে বসে শহরের দিকে রওনা হয়। শহরে পৌঁছে সে বলিচ নামে এক লোকের সাথে দেখা করে। এখানে আমরা দেখি বলিচ ম্যানেজারের ওপরে খুবই রেগে যান, কারণ খাবারের একটা বক্স নষ্ট হয়ে গিয়েছিল। ম্যানেজার তাকে বোঝানোর চেষ্টা করেন, কিন্তু বলিচ রাগে টাকাগুলো তার মুখে ছুঁড়ে মারেন। এরপর তিনি তাদেরকে সেই একই গাড়ি থেকে একটা লাঞ্চ বক্স দেন। ম্যানেজার বক্সটি খুলে দেখেন ভেতরে একটা মাছ। এরপর তিনি সিঞ্জকে বলেন, চলো আমরা এটা আধা আধি করে ভাগ করে খাই। কিন্তু সিঞ্জ মাছটির দিকে অদ্ভুত চোখে তাকাতে থাকে, কারণ মাছটির চেহারা ছিল খুবই ভয়ঙ্কর। মাছটির শরীরে অদ্ভুত র্যাশ দেখা যাচ্ছিল। এর মধ্যেই দৃশ্যটি বদলে যায়। এরপর এখানে আমরা দেখি বলিচ কিছু গুরুত্বপূর্ণ লোককে একত্রিত করছেন। তিনি তাদের বলেন, লিডার বাসু তার স্ত্রীর সাথে হসপিটালে আছেন এবং আমি আপনাদের এখানে ডেকেছি। আপনারা সবাই জানেন, যখন আমি প্রথম আপনাদের সাথে দেখা করেছিলাম তখন লিডার বাসু আমাকে বাঁচিয়ে রাখার জন্য পোকামাকড়কে খাদ্য হিসেবে ব্যবহার করেছিলেন। তার একমাত্র লক্ষ্য ছিল যে কোনো উপায়ে মানুষকে ক্ষুধার হাত থেকে বাঁচানো, এবং লিডার বাসু মাছের সম্পূর্ণ নতুন একটা প্রজাতি তৈরি করেছেন। খুব শীঘ্রই এই মাছ সাধারণ মানুষের জন্য প্রচুর পরিমাণে সহজলভ্য করা হবে। সেখানে উপস্থিত সবাই তার সাথে একমত হন। এরপর সবাই সেই মাছ খেতে শুরু করেন। মাছটি খেতে এতটাই সুস্বাদু ছিল যে তারা বিশ্বাসই করতে পারছিলেন না যে এইটা একটা মাছ। কিন্তু হঠাৎ করে বলিচ অনুভব করেন তার পেট ভেতর থেকে ফেটে যাচ্ছে এবং সাথে সাথে মাটিতে লুটিয়ে পড়ে। তার মুখ দিয়ে রক্ত বের হতে শুরু করে। যারা যারা সেই মাছ খেয়েছিল সবার মধ্যেই একই রকম উপসর্গ দেখা দিতে শুরু করে। অন্যদিকে সিঞ্জ তার বাড়ি পৌঁছেছে। তার স্ত্রী রেনু তার জন্য অপেক্ষা করছিল। রেনু তার মুখে আঘাতের চিহ্ন দেখা মাত্রই বলে, আমি কি তোমাকে এই কাজটি ছাড়তে বলিনি? প্রতিদিনই তুমি কোনো না কোনো বিপদে পড়ো। আমার ভয় হয় একদিন হয়তো আমি তোমাকে হারিয়েই ফেলবো। রেনু তার ক্ষত বিক্ষত অংশের চিকিৎসা শুরু করে। এখান থেকেই আমরা জানতে পারি যে রেনু আসলে একজন ডাক্তার এবং একটা হাসপাতালে কাজ করে। চিকিৎসা হওয়ার পর সিঞ্জ তাকে বলে সে তার ম্যানেজারকে স্পষ্ট জানিয়ে দিয়েছে সে এই কাজ আর করবে না, সে কাজটি ছেড়ে দেবে। এরপর রেনু হসপিটালে যাওয়ার প্রস্তুতি নেয়। বাড়ির বাইরে একটা গাড়ি এসে থামে। রেনু সেই গাড়িতে বসে। তার সাথে তার বন্ধু এবং তার ছেলে আছে যার নাম বাদি। তারা সবাই নিরাপদে হসপিটালে পৌঁছায়। হসপিটালে রোগীদের ভিড় লেগে গেছে। সারা বিশ্বে দূষণ ছড়িয়ে পড়ার কারণে মানুষ ক্রমাগত অসুস্থ হয়ে পড়ছে। রেনু রোগী দেখা শুরু করে। বাদিও সাথে সাথে ঘুরতে থাকে, কারণ সে তাকে খুবই পছন্দ করে। কিছুক্ষণ পর রেনু বাদিকে তার মায়ের কাছে যেতে বলে, কারণ সে অপারেশন থিয়েটারে যাচ্ছে। এরপর সে অপারেশনের জন্য নিজেকে প্রস্তুত করে। তখন একজন ডাক্তার তার কাছে আসেন এবং তাকে বলেন অন্য কেউ অপারেশনটি করবে। তিনি রেনুকে বলেন যে তাকে তার সাথে আসতে হবে, কারণ তাকে একজন খুব গুরুত্বপূর্ণ রোগীকে দেখতে হবে। রেনু তার সাথে সেই রোগীর কাছে যায়। সেখানে তার দেখা হয় লিডার বাসুর সাথে। সেই একই বাসু যে একসময় মানুষকে বাঁচিয়ে রাখার জন্য পোকামাকড়কেও খাদ্য হিসেবে রূপান্তরিত করেছিলেন। এখানে আমরা জানতে পারি যে বাসুর স্ত্রী গত 5 বছর ধরে কোমায় আছেন, কিন্তু বাসু কখনো আশা ছাড়েননি। তিনি বেশিরভাগ সময় তার পাশেই বসে থাকেন
এরপর বাসু রেনু এবং তার সিনিয়রের সাথে কথা বলেন। তিনি তাদের নিজের তৈরি হাইব্রিড মাছের কলিজা দেখান। বাসু বলেন তার মনে হচ্ছে যদি তার স্ত্রী এই কলিজা খায় তবে তার অবস্থার উন্নতি হতে পারে। রেনু তাকে বোঝানোর চেষ্টা করে এবং বলে ভালো করে ভেবে দেখুন এই কলিজা কি সত্যি আপনার স্ত্রীকে সারিয়ে তুলবে। বাসু উত্তর দেন আমার কথা মন দিয়ে শোনো, আমি আমার স্ত্রীকে এমন কিছু দেব না যা তার ক্ষতি করবে। তোমরা গত 5 বছর ধরে তার দেখাশোনা করছো কিন্তু কিছুই বদলায়নি। এখন আমাকে আমার নিজের মতো করে তাকে জাগিয়ে তুলতে দাও। রেনু চুপ হয়ে যায়। সে তার স্ত্রীকে যা করতে চায় তা করতে দেয়। আমরা এই হাসপাতালেই বলিজকেও দেখতে পাই। সেই একই বলিজ যে মাছটি খেয়েছিল তার শরীরে অদ্ভুত কম্পন শুরু হয়। ডাক্তারও বুঝতে পারছে না বলিজের আসলে কি হয়েছে। কিছুক্ষণ পর সে আবারও মুখ দিয়ে রক্ত বের করতে থাকে। তার অবস্থার দ্রুত অবনতি ঘটে। হঠাৎ তার শ্বাস বন্ধ হয়ে আসে এবং সে সেখানেই মারা যায়। কিন্তু গল্পটি এখানে শেষ হয় না। কয়েক মুহূর্ত পর থেকেই তার চোখ ধীরে ধীরে কালো হয়ে যেতে শুরু করে। তার শরীর আবারও কাঁপতে থাকে। হঠাৎ সে উঠে বসে এবং পাশে দাঁড়িয়ে থাকা একজন ডাক্তারকে আক্রমণ করে তাকে ছিঁড়ে খেতে শুরু করে। একই সময়ে রেনু এবং তার বস বাসুর ঘর থেকে বেরিয়ে আসেন। তারা হাঁটার সময় বিকট চিৎকার শুনতে পান। ভয়ে মানুষকে তাদের কাছ থেকে দূরে পালিয়ে যেতে দেখা যায়। এখানে আমরা দেখি যে বলিচ একজন ইউনিক ডাক্তারকে মাটিতে ফেলে পাগলের মতো কামড়াচ্ছে। এই ভয়াবহ দৃশ্য দেখে রেনু আতঙ্কিত হয়ে যায়। অন্যদিকে সিঞ্জ তার বাড়িতে বসে খবর দেখছে। খবরে হাসপাতালের ঘটনাটি জানানো হচ্ছে। সংবাদ উপস্থাপক কঠোরভাবে মানুষকে হাসপাতালের এলাকায় না যাওয়ার জন্য সতর্ক করছেন। এসব শুনে সিঞ্জ ভয় পেয়ে যায়। সে তার স্ত্রীর কথা ভেবে দুশ্চিন্তা করে। তাই কোনো সময় নষ্ট না করে সে তার বাইক নিয়ে রওনা হয়। সে যেতে থাকে হাসপাতালের দিকে। হাসপাতালে পৌঁছা মাত্রই সে দেখে বাইরে বিশাল ভিড় জমেছে। প্রত্যেকে তাদের আত্মীয় স্বজন যারা ভেতরে আটকা পড়েছে তাদের নিয়ে ভয়ে দাঁড়িয়ে আছে। ইতিমধ্যে হঠাৎ এক নারী হাসপাতালের ছাদ থেকে নিচে পড়ে যান। একজন নিরাপত্তা রক্ষী সামনে এগিয়ে আসেন তাকে দেখার জন্য, কিন্তু তারপর সেই নারী তার উপরে ঝাঁপিয়ে পড়েন এবং রক্ষীর ঘাড়ে কামড় বসিয়ে দেন। এরপর পুরো এলাকায় হুড়োহুড়ি শুরু হয়ে যায়। মানুষ জীবন বাঁচাতে এদিক ওদিক দৌড়াতে থাকে। সৈন্যরা সেই নারীকে গুলি করে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সৈন্যরা হাসপাতালটি পুরোপুরি সিল করে দেয় যাতে রোগটি বাইরে না ছড়ায়। কিন্তু সিঞ্জ যেভাবেই হোক ভিতরে ঢুকতে চায়, কারণ সে যে কোনো মূল্যে তার স্ত্রীকে বাঁচাতে চায়। ইতিমধ্যে রেনু তার বসের সাথে একটা ঘরে লুকিয়ে আছে। সবচেয়ে বড় সমস্যা হলো তার বসও গুরুতর আহত এবং নড়াচড়া করার অবস্থায় নেই। রেনু তাকে বলে আপনি এখানেই থাকুন, আমি আপনার ক্ষত পরিষ্কার করার জন্য কিছু নিয়ে আসছি। এই বলে সে ঘর থেকে বের হতে শুরু করে, কিন্তু দরজায় পৌঁছাতেই সে তার বসের ঘর থেকে একটা অদ্ভুত কণ্ঠস্বর শুনতে পায়। সে ফিরে তাকায় এবং ভয়ে কাঁপতে থাকে। এরপর দেখে তার বসও এখন জম্বি হয়ে গিয়েছে এবং অন্য একজনের মৃতদেহ খাচ্ছে। এরপর রেনুকে দেখা মাত্রই সে তার উপরে ঝাঁপিয়ে পড়ে, কিন্তু রেনু দ্রুত ঘর থেকে বেরিয়ে যায়। দৌড়ানোর সময় সে ওয়াকি টকিতে সিঞ্জের কণ্ঠস্বর শুনতে পায়। সে উত্তর দেওয়ার জন্য দ্রুত ওয়াকি টকির দিকে এগিয়ে যায়, কিন্তু তারপর হঠাৎ পুরো হাসপাতালের বিদ্যুৎ চলে যায়। সব জায়গায় অন্ধকার নেমে আসে। এদিকে সিঞ্জ একা দাঁড়িয়ে আছে। রেনুর সাথে যোগাযোগ করতে না পেরে সিঞ্জ সিদ্ধান্ত নেয় সে নিজেই পুরো হাসপাতালে তাকে খুঁজবে এবং পথে যা কিছুর মুখোমুখি হবে তা ধ্বংস করে দেবে। পথে সে বেশ কিছু জম্বির মুখোমুখি হয়। সে তার বক্সিং দক্ষতা ব্যবহার করে আর তাদেরকে নির্মমভাবে মারতে শুরু করে। কিন্তু সমস্যা হলো জম্বির সংখ্যা কমার বদলে বেড়েই যাচ্ছিল। কোনোভাবে সিঞ্জ সেখান থেকে পালিয়ে ওপরের তলায় পৌঁছাতে সক্ষম হয়। ঠিক সেই মুহূর্তেই সে বাদির কণ্ঠস্বর শুনতে পায়। সে জোরে কাঁদছে এবং সাহায্যের জন্য চিৎকার করছে। একটা জম্বি তার দিকে এগিয়ে যাচ্ছে এবং সে প্রবল ভয়ে নড়াচড়া করতে পারছে না। সে একটা বিছানার পেছনে লুকানোর চেষ্টা করে, কিন্তু জম্বিটি তাকে দেখে ফেলে। ঠিক যখন জম্বিটি তাকে ধরতে যাবে তখন সিঞ্জ শেষ মুহূর্তে সেখানে পৌঁছায় এবং সে বাদিকে টেনে পেছনে নিয়ে যায়। এরপর জম্বিটিকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। সিঞ্জ তাকে মারার চেষ্টা করে, কিন্তু বাদি চিৎকার করে তাকে বলে জম্বিদের দুর্বলতা হলো তাদের মাথা। এরপর সিঞ্জ সরাসরি জম্বিদের মাথায় আক্রমণ শুরু করে এবং সেখানে থাকা সব জম্বিকে মেরে ফেলে। এরপর সে বাদিকে জিজ্ঞেস করে তুমি কি তোমার আন্টি রেনুকে দেখেছো? বাদি বলে আগে আমার মাকে খুঁজে বের করো, কারণ আন্টি হয়তো আমার মায়ের সাথেই আছে। তারা দুজনেই তার মায়ের অফিসের দিকে রওনা হয়। অফিসে পৌঁছে তারা কাউকেই দেখতে পায় না।
হঠাৎ সিঞ্জের চোখ সামনে থাকা অপারেশন শিডিউলের উপরে পড়ে। সে বুঝতে পারে যে বাদের মা এবং রেনু পঞ্চম তলায় আছে। যখন তারা অফিস থেকে বের হয় তখন এক দল জম্বি তাদেরকে দেখে আক্রমণ শুরু করে। তারা দুজনেই পালিয়ে পাশের একটা ঘরে লুকিয়ে পড়ে। সেই ঘরে তারা এক লোককে দেখে যে তার অসুস্থ বাবার পাশে চুপচাপ বসে আছে। সে পুরোপুরি ভেঙে পড়েছে, তার আর কোনো আশা অবশিষ্ট নেই। পরিস্থিতি এতটাই খারাপ হয় যে সে তার বাবার সাথে একসাথে মারা যাওয়ার সিদ্ধান্ত নেয়। সে নিজেকে একটা ইঞ্জেকশন দেয় এবং তার বাবার পাশেই সেখানেই মারা যায়। এই দৃশ্য দেখে সিঞ্জ এবং বাদি দুজনে গভীর শোকে চলে যায়। তারপরে হঠাৎ জম্বিরা ঘরে ঢুকে পড়ে এবং সেই লোক এবং তার বাবা দুজনকে খেতে শুরু করে। সিঞ্জ অবিলম্বে জানালার দিকে দৌড়ায় এবং বাদিকে তার পেছনে আসতে বলে। তারা দুজনেই জানালার বাইরে লোহার গ্রিলের উপরে চড়ে বসে, কিন্তু বাদির ব্যাগ লোহার গ্রিলে আটকে যায় এবং তার নড়াচড়া বন্ধ হয়ে যায়। জম্বিরা এই সুযোগে তাকে ধরার চেষ্টা করে, কিন্তু শেষ মুহূর্তে সিঞ্জ তাকে বাঁচায়। অনেক কষ্টের পর তারা দুজনেই নিরাপদে পঞ্চম তলায় পৌঁছায়। সে নিঃশব্দে এগিয়ে যায়। অবশেষে সে অপারেশন থিয়েটারে পৌঁছায়। ভেতরে তারা বাদির মাকে জীবিত পায়। তার ছেলেকে দেখা মাত্রই তিনি তাকে শক্ত করে জড়িয়ে ধরেন, কিন্তু তাকে খুবই দুর্বল দেখাচ্ছিল। সিঞ্জ দেখে তিনি আহত, কিন্তু সে কিছু বলে না। সে মা ও ছেলেকে তাদের শেষ মুহূর্তগুলো একসাথে কাটানোর সুযোগ দেয়। তিনি কাঁদেন এবং তার ছেলের সাথে কথা বলেন, তাকে নিজের যত্ন নিতে বলেন। তিনি জানেন তিনি কয়েক মিনিটের মধ্যে বদলে যাবেন। তিনি সিঞ্জকে বলেন, রেনু দ্বিতীয় তলায় আছে, সেখানে যাও আর তাকে বাঁচাও এবং বাদিকে তোমার সাথে নিরাপদে নিয়ে যাও, কারণ এখন থেকে বাদি তোমার দায়িত্বে। এখন বাদি বুঝতে পারে যে তার মাও সংক্রমিত হয়েছে। সে কাঁদতে শুরু করে, কিন্তু সিঞ্জ তাকে টেনে নিয়ে যেতে বাধ্য হয়। কিছু দূর যাওয়ার পরে বাদি পেছন ফিরে তাকায়। তখন সে দেখে তার মা এখন জম্বি হয়ে গেছে। সে চিৎকার করে কাঁদতে থাকে। তার কণ্ঠ শুনে জম্বিরা সেখানে জড়ো হতে শুরু করে। সিঞ্জ তাকে পিঠে তুলে নিয়ে পালিয়ে যায়। পথে আসা প্রতিটি জম্বিকে মেরে সামনে এগিয়ে যায়। একই সময়ে রেনু হাসপাতালের কন্ট্রোল রুমে পৌঁছায়। সেখানে সে চারিদিকে জম্বি দেখতে পায়। হাসপাতালের প্রতিটি কোনায় জম্বি দেখে রেনু ভেতর থেকে পুরোপুরি ভেঙে পড়েছে। সে যাই দেখছে তার বুক ফেটে যাচ্ছে। ভয় তাকে পুরোপুরি গ্রাস করে নিয়েছে। এই প্রথমবার সে অনুভব করে যে সে হয়তো এখান থেকে আর জীবিত বের হতে পারবে না। একই সময়ে সে লক্ষ্য করে যে পুরো হাসপাতালে একমাত্র বাসুর ঘরটি নিরাপদ মনে হচ্ছে। এক মুহূর্ত সময় নষ্ট না করে সে সরাসরি সেই ঘরের দিকে দৌড়ায়। দরজায় পৌঁছা মাত্রই সে জোরে ধাক্কা দেয় এবং বলে, আমি একজন ডাক্তার, দয়া করে দরজা খুলুন। বাসু প্রথমে ভয় পান। তিনি ভয় পাচ্ছিলেন যে রেনু হয়তো সংক্রমিত, কিন্তু কিছু চিন্তা করার পর তিনি তার সিদ্ধান্ত বদলান এবং দরজা খুলে দেন। ভেতরে আসা মাত্রই রেনু প্রথমে নিজেকে পরীক্ষা করে নিশ্চিত হয় যে সে আসলে সংক্রমিত হয়নি। এরপর বাসু তাকে শান্ত করেন। তিনি বলেন তিনি সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে কথা বলেছেন এবং খুব শীঘ্রই সেনাবাহিনী তাদের এখান থেকে উদ্ধার করতে আসছে। এটি শুনে রেনুর মধ্যে আবারও আশার আলো জাগে। এরপর সে হাত জোর করে বাসুকে বলে, দয়া করে আমার স্বামীকে বাঁচান, সে আমাকে বাঁচাতে বিশেষভাবে হাসপাতালে এসেছে। বাসু উত্তর দেয়, ঠিক আছে, আমি তাকে বাঁচাবো, কিন্তু আমার একটা শর্ত আছে। বাসু তাকে বলেন তার স্ত্রীর রক্ত শেষ হয়ে আসছে। সাথে রেনুকে জিজ্ঞেস করেন যে হসপিটালে ব্লাড ব্যাংক থেকে এক ব্যাগ রক্ত সে এনে দিতে পারবে কিনা। বিনিময়ে তিনি তাকে এবং তার স্বামী উভয়কে নিরাপদে বের করে আনার প্রতিশ্রুতি দেন। রেনু দ্বিতীয়বার চিন্তা না করেই হ্যাঁ বলে দেয়। অন্যদিকে সেনাবাহিনীর সিনিয়র অফিসাররা একত্রিত হয়েছেন। তারা হাসপাতালে ছড়িয়ে পড়া বিশৃঙ্খলার সমাধান খোঁজার চেষ্টা করছেন। আর্মি কমান্ডার তাদের বলেন শহরে জনসংখ্যা 50 লাখ এবং হাসপাতালের ভেতরে প্রায় 50 জন লোক আটকে থাকতে পারে। তিনি পরিষ্কারভাবে জানিয়ে দেন, যদি আমাদের 50 লাখ মানুষকে বাঁচাতে হয় তবে এই 50 জন মানুষকে উৎসর্গ করতে হবে, কিন্তু তার আগে বাসু এবং তার স্ত্রীকে নিরাপদে উদ্ধার করা প্রয়োজন। এরপর হেলিকপ্টার থেকে স্পেশাল ফোর্সের সদস্যরা হাসপাতালের ছাদে নামে। তারা পুরো হাসপাতালে বোমা বসানো শুরু করে। এই বোমাগুলো ঠিক আধ ঘন্টা পর বিস্ফোরিত হওয়ার কথা। এই 30 মিনিটের মধ্যে বাসু এবং তার স্ত্রীকে বের করে আনতে হবে। ঠিক সেই মুহূর্তে ভাগ্যক্রমে সিঞ্জ মাটিতে পড়ে থাকা রেনুর ট্রেনটি দেখতে পায়। সে আতঙ্কিত হয়ে পড়ে এবং ধরে নেয় যে রেনু মারা গিয়েছে। তার বুক ফেটে যায়, কিন্তু তখনই সে লক্ষ্য করে রেনু ব্লাড ব্যাংক থেকে বেরিয়ে আসছে। সে আবার প্রাণ ফিরে পায় এবং জোরে তার নাম ধরে ডাকে। এরপর সে পাশে থাকা একটা ট্রলি তুলে নেয় এবং তার পথে আসা প্রতিটি জম্বিকে লাঠি মেরে ফেলে দিতে শুরু করে। এরপর সে একটা লোহার রড বের করে এবং যে সামনে আসে তাকেই পিষে ফেলে। রেনু একটা ঘরে লুকিয়ে ছিল। সে জানালা দিয়ে দেখে সিঞ্জ নির্মমভাবে জম্বিদের মারছে এবং হঠাৎ একটা বিশাল জম্বি তাকে আক্রমণ করে। সিঞ্জ অগ্নি নির্বাপক যন্ত্রটি খুলে দেয়। সাদা ধোঁয়া জম্বির চোখে পূর্ণ হয়ে যায়। রেনু এই সুযোগের সদ্ব্যবহার করে আর একটা নিরাপদ জায়গায় লুকিয়ে পড়ে। পুরো এলাকা ধোঁয়ায় ভরে যায়। জম্বিরা কিছুই দেখতে পায় না, কিন্তু তাদের কান্নার শব্দ শোনা যায়। একটা
জম্বি তার দিকে তেড়ে আসতে যাচ্ছিল তখন সিঞ্জ সেখানে পৌঁছায় এবং তাকে মাটিতে ফেলে দেয়। এরপর অগ্নি নির্বাপক যন্ত্র দিয়ে বারবার তার মাথায় আঘাত করে। রেনু তার কাছে পৌঁছায় এবং তাকে জড়িয়ে ধরে শান্ত করে। অন্যদিকে স্পেশাল ফোর্স বাসুর ঘরে পৌঁছায়। তারা বাসু এবং তার স্ত্রীকে সরিয়ে নিতে শুরু করে, কিন্তু বাসু যেতে অস্বীকার করেন। তিনি পরিষ্কার ভাষায় বলেন, রেনুকে না পাওয়া পর্যন্ত আমি কোথাও যাব না। তিনি স্পেশাল ফোর্স কমান্ডারকে রেনুকে খুঁজে বের করতে বলেন এবং তিনি এটি কোনো উপকার হিসেবে নয় বরং মানবতার খাতিরে বলেন, কারণ রেনুর কাছে অনেক রক্তের ব্যাগ আছে। অন্যদিকে সিএনজ, রেনু এবং বাদি যে ঘরে লুকিয়েছিল সেখান থেকে বেরিয়ে আসে। স্পেশাল ফোর্সের সৈন্যরা সিঞ্জকে দেখা মাত্রই কোনো চিন্তা না করে গুলি করে। সিঞ্জের পুরো শরীর রক্তে ভিজে যায়। তারা ভেবেছিল সে জম্বি হয়ে গেছে। রেনু চিৎকার করে ওঠে। সে কাঁদতে শুরু করে। সে বিশ্বাস করতে পারছিল না যে তার স্বামী তার চোখের সামনে মারা যাচ্ছে, কিন্তু সৈন্যরা তাকে জোর করে তাদের সাথে টেনে নিয়ে যায়। ঠিক সেই মুহূর্তে বাদি সিঞ্জের কাছে বসে। সে তাকে বারবার ডাকে। সে তাকে তুলে নেওয়ার চেষ্টাও করে এবং ঠিক তখনই সিঞ্জের চোখ প্রকৃতপক্ষে খোলে, কারণ গুলিটি তার কাঁধে লেগেছিল, সরাসরি হৃৎপিণ্ডে নয়। সিঞ্জ জেগে ওঠা মাত্রই হাসপাতালে থাকা জম্বিদের আক্রমণ করে। সে একে একে সবাইকে মেরে ফেলে। এরপর সে সরাসরি স্পেশাল ফোর্সের উপর আক্রমণ করে। সে সৈন্যদের নির্মমভাবে মারধর করে এবং তাদের কমান্ডারের কাছে পৌঁছায়। রাগে সে কমান্ডারের গলা সব শক্তি দিয়ে টিপে ধরে যাতে সে তাকে সেখানেই মেরে ফেলতে পারে, কিন্তু কমান্ডার কোনোভাবে নিজেকে মুক্ত করেন এবং সিঞ্জকে দেয়ালের সাথে চেপে ধরেন আর একটা পিস্তল বের করে তাকে মারারও চেষ্টা করেন। সিঞ্জ একটা ঝটকায় তার হাত থেকে পিস্তলটি ফেলে দেয়। কমান্ডার তাকে আবারও আক্রমণ করেন। উভয়ের মধ্যে একটা দীর্ঘ এবং অত্যন্ত হিংস্র লড়াই শুরু হয়। কাঁধে গুলির ক্ষতের কারণে সিঞ্জ ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ছিল। অবশেষে কমান্ডার তার গলা চেপে ধরেন। তিনি তার সমস্ত শক্তি দিয়ে তার মাথা পিষতে শুরু করেন। সিঞ্জ প্রায় মারাই যাচ্ছিল, কিন্তু তারপর ভাগ্য ফিরে আসে। একটা জম্বি পেছন থেকে কমান্ডারকে আক্রমণ করে। কমান্ডার সিঞ্জকে ছেড়ে জম্বিটির সাথে লড়াই শুরু করেন। সিঞ্জ এই সুযোগের পূর্ণ সদ্ব্যবহার করে। সে কমান্ডারকে আবার আক্রমণ করে। দুজনেই একে অপরকে ঘুষি মেরে আক্রমণ করে। লড়াইটি এতটাই ক্লান্তিকর ছিল যে দুজনেই অবশেষে মাটিতে পড়ে যায়, কিন্তু কমান্ডারের ভাগ্য সহায় ছিল না। একটা জম্বি তাকে আক্রমণ করে এবং তাকে জ্যান্ত খেয়ে ফেলে। এরপর রেনু সেখানে পৌঁছায়। সে সিঞ্জকে টেনে একটা ঘরের ভেতরে নিয়ে যায়। সে অবিলম্বে তার চিকিৎসা শুরু করে। সিঞ্জের পুরো শরীর মারাত্মকভাবে আহত, কিন্তু রেনু রক্তপাত বন্ধ করে দেয়। যখন সিঞ্জ একটু ভালো বোধ করে তখন সে রেনুকে সেই চেইনটি ফিরিয়ে দেয় যা সে হাসপাতালে পড়ে থাকতে পেয়েছিল। তার বিয়ের আংটি সেই চেইনের সাথে লাগানো ছিল। সিঞ্জ তাকে কথা দেয় যে যদি আমরা এখান থেকে জীবিত ফিরতে পারি তবে আমরা এই শহর ছেড়ে চলে যাব এবং ঠিক যেমন তুমি চেয়েছিলে তেমনই একটা নতুন জীবন শুরু করব। রেনু বলে সে তাকে খুবই ভালোবাসে এবং তাকে জড়িয়ে ধরে। এর মধ্যেই বাদি নিঃশব্দে দরজা খোলে, বাইরে উঁকি দেয়। এরপর সে যা দেখে তাতে কাঁপতে থাকে। স্পেশাল ফোর্স কমান্ডার এখন জম্বি হয়ে গেছে। সে বাইরে পড়ে থাকা সব মৃতদেহদের খাচ্ছে। বাদি খুব আতঙ্কিত হয়ে ভেতরে আসে এবং সিঞ্জকে সবকিছু বলে। এরপর সিঞ্জ তাকে খতম করার পরিকল্পনা করে। সে একটা ফাঁদ তৈরি করে এবং উদ্দেশ্যমূলকভাবে দরজা খোলে। কমান্ডার ভেতরে ঢোকা মাত্রই সিঞ্জ তার উপরে কেমিক্যাল ছুঁড়ে মারে এবং তাতে আগুন ধরিয়ে দেয়। আগুন লাগার সাথে সাথে ফায়ার অ্যালার্ম বেজে ওঠে। সিলিং থেকে সব জায়গায় পানি পড়তে শুরু করে এবং তারপর একটা অদ্ভুত ঘটনা ঘটে। পানির স্পর্শ জম্বির শরীরে লাগা মাত্রই সে অদ্ভুতভাবে ছটফট করতে থাকে। শুধু তাই নয়, তাদের মুখ ধীরে ধীরে মাছের মতো হতে শুরু করে। এখন এটি পরিষ্কার হয়ে যায় যে পানি তাদের দুর্বলতা নয়, বরং তাদের আরো বিপজ্জনক করে তুলছে। এদিকে সিঞ্জ, রেনু এবং বাদি এগিয়ে যেতে থাকে। কিছুক্ষণ পর তারা বাসুকে দেখতে পায়। সে তার স্ত্রীর সামনে দাঁড়িয়েছিল। তখনই আমরা জানতে পারি যে তার স্ত্রী জম্বি হয়ে যাচ্ছে। হঠাৎ সে তাকে আক্রমণ করে কামড়াতে শুরু করে, কিন্তু বাসু তাকে ফেলে পালিয়ে যান না। তিনি তাকে শক্ত করে জড়িয়ে ধরে রাখেন। সেই মুহূর্তে জম্বিরা ঘরে ঢোকে। তারা সবাই মিলে বাসুকে আক্রমণ করে এবং সে খুবই বেদনাদায়কভাবে মারা যায়। এরপর সিঞ্জ তার স্ত্রী এবং বাদিকে নিয়ে ছাদে যায়, কিন্তু জম্বিরা তাদের একা ছাড়তে রাজি নয়। তখনই সিঞ্জ নিজের জীবন উৎসর্গ করার সিদ্ধান্ত নেয়। সে জম্বিদের মনোযোগ সরাতে অন্য পথ নেয়। সে ইচ্ছাকৃতভাবে শব্দ করে যাতে সব জম্বি তার দিকে আসে, কিন্তু এখন জম্বিরা আগের চেয়ে বেশি বিপজ্জনক হয়ে উঠেছে, কারণ ভিজে যাওয়ার সাথে সাথে তারা আরো আক্রমণাত্মক হয়ে ওঠে। এদিকে রেনু এবং বাদি নিরাপদ ছাদে পৌঁছায়। সেখানে তারা স্পেশাল ফোর্সের হেলিকপ্টার দেখতে পায়। সে সংক্রমিত নয় তা নিশ্চিত করতে সৈন্যদের কাছে নিজেকে সঁপে দেয়। পরীক্ষার পর সৈন্যরা তাদের হেলিকপ্টারে উঠতে বলে। হেলিকপ্টারটি অবিলম্বে উড্ডয়ন শুরু করে, কিন্তু রেনু অস্বীকার করে। সে কাঁধে আর হাত জোর করে বলে তার স্বামী সিঞ্জ শীঘ্রই ফিরে আসবে। রেনু এবং বাদি দুজনেই মিনতি করতে থাকে। অবশেষে কমান্ডার রাজি হন। তিনি বলেন আপনাদের কাছে মাত্র 3 মিনিট আছে। একই সময়ে সিঞ্জ একটা গাড়ির ভেতরে আটকা পড়েছে। চারিদিকে জম্বি। সে বুঝতে পারছিল না কোথায় যাবে। তারপরে হঠাৎ গাড়িতে একটা বিশাল বিস্ফোরণ ঘটে। সবাই মনে করে সিঞ্জ মারা গেছে।
যাচ্ছে। 3 মিনিটও শেষ হয়ে যায়। সৈন্যরা হেলিকপ্টারের দরজা বন্ধ করে দেয়। রেনু তখন কাঁদতে শুরু করে। সে তাদের থামানোর চেষ্টা করে, কিন্তু কেউ তার কথা আর শোনে না। এই সময়ে আমরা জানতে পারি যে সিঞ্জ জীবিত আছে, কিন্তু তারপর জম্বিদের এক বিশাল দল তার দিকে এগিয়ে আসে। সিঞ্জ ছাদের দিকে দৌড়ায় এবং কোনোভাবে সেখানে পৌঁছেও যায়, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে। হেলিকপ্টারটি উড়ে চলে যায়। সিঞ্জ রেনুকে শেষবারের মতো দেখে। রেনু একদম শকড হয়ে যায়। সে জোরে চিৎকার করে কাঁদতে শুরু করে, কিন্তু সে কিছুই করতে পারে না। হেলিকপ্টারটি উড়ে চলে যায়। সিঞ্জ হাসপাতালে একাই রয়ে যায়। সে তার শেষ নিঃশ্বাস পর্যন্ত জম্বিদের সাথে লড়াই চালিয়ে যায়। তারপর বোমাটি বিস্ফোরিত হয় এবং হাসপাতালটি পুরোপুরি ধ্বংস হয়ে যায়। সময় অতিবাহিত হয়। আমরা দেখি রেনু সেই গ্রামে থাকতে শুরু করেছে যেখানে সে সিঞ্জের সাথে থাকতে চেয়েছিল। সে সিঞ্জের কথা মনে করে প্রতিদিন কাঁদে। বাদী তখনও তার সাথেই থাকে, কিন্তু এখন যা ঘটতে যাচ্ছে তা আপনাকে অবাক করে দেবে। হাসপাতালের ছাদের একটা পানির ট্যাঙ্ক থেকে কাউকে বেরিয়ে আসতে দেখা যায়। বোঝা যায় সিঞ্জ সেই ট্যাঙ্কে লুকিয়ে নিজেকে বাঁচিয়েছিল। সে একটা জম্বির মাথা পায়ের নিচে পিষে আত্মবিশ্বাসের সাথে দাঁড়িয়ে আছে। এখান থেকে ইঙ্গিত পাওয়া যায় যে এই সিনেমার দ্বিতীয় অংশ আসতে চলেছে, আর এভাবেই সিনেমাটি শেষ হয়।